বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রীরা, তোমরা আমার অনেক শুভেচ্ছা নিও। সবাই আশা করি সুস্থ আছো, নিরাপদ আছো। তোমাদের পরীক্ষার জন্য যে সংশোধিত সিলেবাস দেয়া হয়েছে সরকার কর্তৃক, অর্থাৎ সিলেবাসটাকে কমিয়ে আনা হয়েছে, সেখান থেকে একটা চ্যাপ্টার নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চ্যাপ্টার 9 ইলেকট্রনিক ও মডার্ন ব্যাংকিং। আলোচনায় আছি আমি নুরুন্নেসা ফাতেমা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, মহিলা কলেজ, চট্টগ্রাম। আমরা আজ কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ এর আগের ক্লাসে বিস্তারিতভাবে আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, যার উপর ভিত্তি করে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে আমরা কিছু প্রশ্ন সাজিয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমেই আছে একটি প্রশ্ন, ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে? তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক লেখার নিয়ম নিশ্চয়ই এতদিনে জেনেছ, সামনেই তোমাদের পরীক্ষা। তো আমি আরেকটু বলে দিই, জ্ঞানমূলকে মূলত এক লাইনের মধ্যেই, অর্থাৎ একটি বাক্যের মধ্যেই উত্তরটা শেষ করতে হবে। এখানে কখনো দুইটা বাক্য ব্যবহার করবে না, এক বাক্যের মধ্যেই তোমাদেরকে কথাটা যেটা তোমরা বইয়ে পড়ে জেনেছো সেটা সরাসরি জানিয়ে দেবে। এবং অনুধাবনমূলকে তোমার জানার, বইয়ে যা জেনেছো সেটাকে তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করতে চেষ্টা করবে, এবং এখানে দুটো প্যারা হবে, অর্থাৎ অনুধাবনে দুটো প্যারা থাকবে, যার প্রথম অংশে জ্ঞানমূলক থাকবে এবং দ্বিতীয় অংশে তোমার নিজস্ব ব্যাখ্যা থাকবে, যা তুমি বই পড়ে জেনে নিজ থেকেই বলতে পারছো। তো যাই হোক, এখন আমরা দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে। এবং এটা যদি জ্ঞানমূলক প্রশ্নে থাকে তাহলে তোমরা শুধু একটা লাইনেই উত্তরটা বলতে পারো। এটা হচ্ছে, ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন একটি ইলেকট্রনিক মাধ্যম যা অর্থ স্থানান্তর ও ওই স্থানান্তর সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ করে রাখে। অথবা এটাও বলতে পারো, ইলেকট্রনিক ব্যাংকিং হচ্ছে ব্যাংকিংয়ের এমন একটি পদ্ধতি যেখানে গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন পরিচালনা করে থাকে। আমরা ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে এর আগে জেনেছি যে এটি হলো ব্যাংকে প্রযুক্তির ব্যবহার, মূলত তথ্য প্রযুক্তির ব্যবহারটাই হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং, এবং এটা ব্যাংকের অভ্যন্তরীণ কাজ এবং বাইরের কাজ সবগুলোকেই অনেক সহজ করে, এবং যার দ্বারা ব্যাংকিংয়ের কাজ যেমন সহজতর হচ্ছে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য, তেমনি গ্রাহকের জন্য তার টাকা উত্তোলন, জমা রাখা বা টাকা অর্থ স্থানান্তর, এসব কাজ অনেক সহজ হয়ে গেছে, যার জন্যই ইলেকট্রনিক ব্যাংকিং দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। তো এটা যখন অনুধাবনে আসবে তখন আমরা আরেকটু বাড়িয়ে বলতে পারি যে ইলেকট্রনিক ব্যাংকিং শুধুমাত্র ব্যাংকিং কাজকে সহজতর করে না, এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের নিরাপত্তাও বাড়ে, এবং গ্রাহক এই পদ্ধতি ব্যবহার করে নগদ জমা বা উত্তোলন, তহবিল স্থানান্তর, বিল পরিশোধ ও অন্যান্য সকল ব্যাংকিং কার্যক্রম সহজেই করতে পারে। যদি অনুধাবনে আসে আমরা এভাবে দুটো প্যারা লিখতে পারি। আরেকটি হচ্ছে এটিএম কি। এখানে এটা জ্ঞানমূলকে হলে তোমরা এটা পূর্ণরূপটাই লিখে দেবে, অটোমেটেড টেলার মেশিন। এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এবং এটা যখন জ্ঞানমূলকে হবে, অনুধাবনে হবে, তখন আমরা আরও কিছু লিখতে পারি। আরেকটা দ্বিতীয় প্যারায় আমরা লিখতে পারি যে এটিএম ব্যবহার করে একজন গ্রাহক তার সুবিধা মতো যে কোনো সময় টাকা উত্তোলন, জমা অথবা অন্য অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারেন। এছাড়া এই মেশিনের সাহায্যে গ্রাহক তার অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারেন ও বিল পরিশোধ করতে পারেন।
আমরা এটিএম সম্পর্কে সবাই জানি যে এটি একটা আলাদা এটিএম বুথ থাকে সব ব্যাংকিং, যেসব ব্যাংকে ইলেকট্রনিক ব্যাংকিং চালু আছে তাদের একটি এটিএম বুথ থাকে, একটি না অনেকগুলোই থাকে, এবং সেখানে নির্ধারিত কিছু কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করা যায়, জমা রাখা যায়। এরপর আসো ডেবিট কার্ড কি। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই দুটো সম্পর্কেও আমরা অনেক বেশি জানি। জ্ঞানমূলক হলে আমরা এক কথা বলে দিতে পারি যে ডেবিট কার্ড হলো একটি প্লাস্টিক কার্ড যার মাধ্যমে গ্রাহক এটিএম বুথ ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারে। আমরা আরেকটা প্যারায় লিখতে পারি যদি অনুধাবন হয় যে ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে জমাকৃত টাকা উত্তোলন ছাড়াও বাকিতে পণ্য ক্রয়ও করতে পারেন। এবং যখনই ডেবিট কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন বা পণ্যের মূল্য পরিশোধ করা হয় তখন কার্ডটি সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত হয় এবং গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সমপরিমাণ অর্থ ডেবিট করা হয়, এজন্যই একে ডেবিট কার্ড বলা হয়। এবং ডেবিট কার্ডের জন্য ব্যবহারের জন্য ব্যাংকে গ্রাহকের যে অ্যাকাউন্টটি রয়েছে, যার সাথে ডেবিট কার্ডটি সংযুক্ত, যে অ্যাকাউন্টের সাথে, সেই অ্যাকাউন্টে কিন্তু ওই পরিমাণ টাকা থাকতে হবে এবং তার মধ্য থেকেই গ্রাহক টাকা খরচ করতে পারবেন। এটাই হলো ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট কার্ড হচ্ছে এটি একটি প্লাস্টিক কার্ড যা ব্যবহার করে বাকিতে পণ্য ক্রয় এবং ধারে টাকা উত্তোলন করা সম্ভব। টাকা উত্তোলন বা বাকিতে পণ্য ক্রয় করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থটা পরিশোধ করতে হয় এবং প্রতিটি কার্ড ইস্যু করার সময় ইস্যুকারী ব্যাংক একটি নির্দিষ্ট সীমা দিয়ে থাকে, ক্রেডিট সীমা দিয়ে থাকে, যে ওই নির্দিষ্ট সীমার অতিরিক্ত টাকা সে উত্তোলন করতে পারবে না বা পণ্য ক্রয় করতে পারবে না। এবং সে পরে যে টাকাটা পরিশোধ করবে এটাই তার জন্য ঋণ, কারণ তার কাছে তার অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা ছিল না, সে এর চেয়েও বেশি টাকা কিন্তু খরচ করতে পারে ক্রেডিট কার্ড ব্যবহার করে, কিন্তু ডেবিট কার্ড ব্যবহার করে সেটি পারা সম্ভব না। এজন্য ক্রেডিট কার্ডকে বলা হয় যে এটা এক ধরনের ঋণ। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক এক ধরনের ঋণ নিয়ে থাকে যেটা পরে তাকে পরিশোধ করতে হচ্ছে। এরপর আসো মোবাইল ব্যাংকিং কাকে বলে। মোবাইল ব্যাংকিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং কাজ সম্পন্ন করতে পারে। অর্থাৎ এখানে নির্দিষ্ট একটি মোবাইল ফোন ব্যবহার করবে এবং একটি ফর্ম পূরণের মাধ্যমে এই মোবাইল ব্যাংকিং সার্ভিসের গ্রাহক হতে হবে একটি নির্দিষ্ট ব্যাংকে, যেখানে তার অ্যাকাউন্ট আছে। তো পরবর্তীতে ওই নির্দিষ্ট মোবাইল ফোন ব্যবহার করে, অর্থাৎ নির্দিষ্ট যে নাম্বারটি সে সংযুক্ত করেছে ফর্ম পূরণের সময়, সেই নাম্বারটি ব্যবহার করে তার অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারে, টাকা উত্তোলন করতে পারে, জমা রাখতে পারে বা অন্য অ্যাকাউন্টে প্রেরণ করতে পারে, বিল পরিশোধ করতে পারে, টিকিট ক্রয় করতে পারে। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। অর্থাৎ মোবাইলের মাধ্যমে সে এই সেবাগুলো নিতে পারে, গ্রাহক ব্যাংকের সাথে এই সেবাগুলো নিতে পারে। এরপর আমরা দেখছি PIN, পিন কি। এটা যখন জ্ঞানমূলকে আসবে তোমরা তখন লিখবে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এটা একটা গোপন নাম্বার যেটা কার্ডগুলোতে ব্যবহার করা হয়, যে এটিএম বুথে যখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে অর্থ উত্তোলন করা হয় তখনই এই পিন নাম্বারটি চাওয়া হয়। এবং এটা ছাড়াও আরও অন্যান্য কিছুতে আছে, যেমন আমরা অনেকেই বিকাশ ব্যবহার করি, রকেট ব্যবহার করি, যেগুলো এক ধরনের মোবাইল ব্যাংকিং। এবং এখানে কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের যে বিকাশ, রকেট এগুলো যেখানে ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু গ্রাহকের ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হয় না, সে একটি নির্দিষ্ট নাম্বারে ফর্ম পূরণ করে এই মোবাইল ব্যাংকিংটা চালু করতে পারে এবং এর মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারে। তো সেখানেও কিন্তু একটি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার তাকে দেওয়া হয় যেটা খুব গোপনীয়, এবং এই নাম্বারটি সে আর কাউকে দেবে না, গ্রাহক আর কাউকে দেবে না, দিলেই কিন্তু সে প্রতারিত হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি MICR। এটা এক ধরনের চেক। MICR এটার অর্থ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন চেক। এর মানে হলো এই ধরনের চেকে একটি নাম্বার থাকবে, যে নাম্বারটি মেশিন দ্বারা পড়া হবে,
অর্থাৎ মেশিন ওই নাম্বারটি পড়তে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারবে। তো জ্ঞানমূলকে যখন আসবে আমরা শুধুমাত্র এই সম্পূর্ণ রূপটা দিলেই হবে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন চেক, MICR চেক কি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন চেক। এবং এটি কেন ব্যবহার করা হয় আমরা একটু পরে এটা আলোচনা করছি। এখন দেখো সুইফট কি, সুইফটের পূর্ণরূপ লিখো। সুইফট মূলত সমগ্র একটা নির্দিষ্ট অঞ্চলের কয়েকটি দেশের যে যে ব্যাংকগুলো আছে তাদের আন্তঃযোগাযোগের একটি মাধ্যম বলা যায়, যে একটি সংগঠনের মতো, যে ব্যাংকগুলো এর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তাদের তথ্য আদান প্রদান করতে পারে। এর পূর্ণরূপ হচ্ছে দি সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। তাহলে যদি সুইফট কি বা এর পূর্ণরূপ লিখো এরকম প্রশ্ন আসে, তোমরা এই পূর্ণরূপটা লিখে দেবে। আচ্ছা, আরেকটা আমরা দেখতে পাচ্ছি ভিসা কার্ড কি। আমরা কিন্তু এগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম, বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে ভিসা কার্ড কি। আমরা কিছু ছবি দিয়েছিলাম, আমি কিছু ছবি দিয়েছিলাম যেটা গত ক্লাস যারা করেছো তারা দেখতে পাবে। ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা লেখা ছিল এবং প্রশ্ন ছিল যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা কেন লেখা, এটা তো নির্দিষ্ট একটা ব্যাংকের, তাহলে ভিসা কেন লেখা? এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা মূলত মাল্টিন্যাশনাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, যা সারা বিশ্বের বিভিন্ন ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড স্থানান্তর করে থাকে। অর্থাৎ এই ভিসা কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো এই কার্ড ইস্যু করতে পারে। অর্থাৎ ভিসা এখানে সংযুক্ত হচ্ছে কিসে? ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড তৈরিতে, এবং এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ডগুলো স্থানান্তর করা হয়। এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় এর গ্রহণযোগ্যতা অনেক বেশি, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেখানে ভিসা কার্ডের সেবা আছে সেখান থেকেই বাকিতে পণ্য ক্রয় বা নগদ অর্থ উত্তোলন, ফান্ড স্থানান্তর ইত্যাদি করা যায়। এই কারণে আমরা দেখতে পাই যে কার্ডের গায়ে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের গায়ে ভিসা কথাটা লেখা থাকে। অর্থাৎ তারা যেই ব্যাংকের এই কার্ডটাতে আমরা ভিসা কথাটা লেখা দেখব, আমরা বুঝে নেব যে ওই ব্যাংক ভিসা কর্পোরেশনের সাথে সংযুক্ত হয়ে এই কার্ডটি ইস্যু করেছে, এবং এর মাধ্যমেই পুরো পৃথিবীতেই তারা এই ভিসা কার্ড দেখিয়ে এর গ্রাহক ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডটি ব্যবহার করতে পারবে। যেখানে ভিসা আছে, ভিসার সেবা আছে যেখানে, সেসব দেশে সে অনায়াসে এগুলো ব্যবহার করতে পারবে। অনেক সময় আমরা দেখতে পাই যে এক দেশের অর্থ যেমন অন্য দেশে চলে না, এক দেশের কার্ডও অন্য দেশে হয়তো নাও চলতে পারে, কিন্তু যেটা ভিসা লেখা থাকবে সেটা আমরা বুঝতে পারবো এটা অন্যান্য দেশেও চলবে যেখানে তাদের সেবা আছে। এবং শুধু ভিসা না, এরকম আরও কিছু আছে, যেমন মাস্টার কার্ড একটা আছে, এটাও এই ধরনের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইস্যুর মাধ্যমে তাদের সেবা দিয়ে থাকে। এখন দেখব অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং কথাটার মানে কি? আমরা যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করছি এবং আমরা ঘরে বসে তথ্য জানতে পারছি, আমরা ব্যাংকের ব্যালেন্স জানতে পারছি, সব কিছুকেই কিন্তু আমরা বলতে পারি অনলাইন ব্যাংকিং। অর্থাৎ আজকাল প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যাংকিং জগতে এই অনলাইন ব্যাংকিংটা খুব বেশি দরকার। এটা হচ্ছে, আমরা সহজ কথায় যদি এটা জ্ঞানমূলকে অনুধাবনে আসে তাহলে আমরা কি বলবো? প্রথমে জ্ঞানমূলকে বলবো অনলাইন ব্যাংকিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গ্রাহকগণ নিরাপদে ওয়েবসাইট ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারে। আমি আবার বলছি, অনলাইন ব্যাংকিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গ্রাহকগণ নিরাপদে ওয়েবসাইট ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারে। এবং দ্বিতীয় প্যারাতে আমরা লিখতে পারি যে অনলাইন ব্যাংকিং সুবিধা হচ্ছে এর মাধ্যমে গ্রাহক মূলত অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে বা অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে, বিল পরিশোধ করতে বা হিসাব বিবরণী ডাউনলোড করতে পারে, যার জন্য তাকে ব্যাংকে যেতে হচ্ছে না। ব্যাংক তার প্রদত্ত নাম ও গোপন সংখ্যা ব্যবহার করে
গ্রাহক তার ব্যাংকের যে নাম এবং গোপন সংখ্যাটি দিচ্ছে, তো পিন নাম্বারটি দিচ্ছে, সেটি ব্যবহার করে তার ব্যাংকের ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করতে পারে এবং ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারে। এটাকে বলা হয় অনলাইন ব্যাংকিং। এবং এর ফলে এক শাখায় তার অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সে দেশের যে কোনো অঞ্চলে বা দেশের বাইরেও সে ওই ব্যাংকের যে কোনো শাখায় তার লেনদেন করতে পারে। এটাই হচ্ছে অনলাইন ব্যাংকিং। আমরা আরেকটি প্রশ্ন দেখছি, ওয়ান স্টপ সার্ভিস কি? আমরা যখন ব্যাংকে যাই তখন কি দেখি, যে একটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। একটি হচ্ছে জেনারেল ব্যাংকিংয়ের জন্য, যেখানে টাকা জমা রাখা হয়, টাকা উত্তোলন করা হয়। আবার আরেকটি আছে ঋণ দেওয়ার জন্য। তারপর আরেকটা আছে বিভিন্ন রকমের বিল পে করার জন্য। অর্থাৎ বিভিন্ন আলাদা আলাদা ভাগ থাকে। আর ওয়ান স্টপ সার্ভিস, ওয়ান স্টপ সেবা যেটাকে বলা হয় বাংলায়, এর মানে হচ্ছে যে একটা জায়গায় একটা কাউন্টারে গিয়ে একজন কর্মকর্তার মাধ্যমে সমস্ত ব্যাংকিং সেবা গ্রহণ করা। অর্থাৎ একটু সাজিয়ে আমরা বলতে পারি যে ভিন্ন ভিন্ন ব্যাংকিং সেবার জন্য ব্যাংকে ভিন্ন ভিন্ন কাউন্টারে না গিয়ে এক কাউন্টারে একজন মাত্র কর্মকর্তার মাধ্যমে সমস্ত ব্যাংকিং সেবা গ্রহণ করাকেই ওয়ান স্টপ সার্ভিস বলে, এবং এটা বিদেশে খুব প্রচলিত। আরেকটি আমরা দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয় নিকাশ ঘর। আচ্ছা, নিকাশ ঘর মানে কি? নিকাশ ঘর মানে কি এটা আমাদের আগে জানতে হবে। আমরা এর আগে কেন্দ্রীয় ব্যাংক পড়ার সময় এটি জেনেছি যে নিকাশ ঘরে ব্যাংকের যে আন্ত লেনদেনগুলো হয়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে যে আন্ত লেনদেনগুলো হয়, একটা ব্যাংকে বিভিন্ন ব্যাংকের চেক জমা হয় বা পে অর্ডার জমা হয়, বিভিন্ন একটা ব্যাংকে অন্যান্য ব্যাংকের বিভিন্ন পে অর্ডার জমা হয় বা চেক জমা হয়, সেগুলো তারা কিভাবে নিষ্পত্তি করবে, এর জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব গ্রহণ করে নিকাশ করের। অর্থাৎ তারা আন্তঃব্যাংকিং লেনদেনগুলো কি করে নিষ্পত্তি করে থাকে একটি নির্দিষ্ট জায়গায় বসে। এবং ব্যাংকিং আওয়ারে দিনে দুবার এই নির্দিষ্ট স্থলে সব ব্যাংক তাদের যত চেক, ওভারড্রাফট, ব্যাংক ড্রাফট যা যা আছে সব কিছু নিয়ে আসে, পে অর্ডার যা যা আছে সবগুলো নিয়ে আসে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসে এবং আন্তঃব্যাংকিং লেনদেনগুলো নিষ্পত্তি করে থাকে। তো স্বয়ংক্রিয় নিকাশ ঘর কীভাবে কাজ করে বা এটা কাকে বলে? এটা মানে হচ্ছে, আমরা জ্ঞানমূলক অংশে লিখব, কেন্দ্রীয় ব্যাংকে যে পদ্ধতিতে বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত লেনদেনগুলো একটি নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে তাকেই স্বয়ংক্রিয় নিকাশ ঘর বলে। এবং এর পরের প্যারায় আমরা লিখব, যদি অনুধাবন হয়, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর যে সমস্ত চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি জমা হয় সেগুলো কম্পিউটার প্রযুক্তির সাহায্যে প্রতিটি ব্যাংকের নামে ডেবিট এবং ক্রেডিট করে দেয়। কেন্দ্রীয় ব্যাংক স্বয়ংক্রিয় এই নিকাশ ঘর ব্যবহার করে যে সমস্ত ব্যাংকের হিসাবে ডেবিট উদ্ধৃত আছে তাদের কাছ থেকে অর্থ নিয়ে যে সমস্ত ব্যাংকের ক্রেডিট উদ্ধৃত আছে তাদের হিসাবে অর্থ স্থানান্তর করে দেয়। এবং এটাকেই বলা হয় স্বয়ংক্রিয় নিকাশ ঘর, যেখানে মেশিনের মাধ্যমে অটোমেটিকভাবেই ডেবিট এবং ক্রেডিট হবে প্রতিটি ব্যাংকের হিসাবগুলো। এবার দেখো MICR চেক কিভাবে জালিয়াতি রোধ করে। আমরা এর আগে জেনেছি যে এটা এক ধরনের চেক যার নাম্বার মেশিন পড়তে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারে। তো এখানে কীভাবে জালিয়াতিটা রোধ হবে? যেহেতু প্রতিটা ব্যাংকের প্রতিটি শাখায় একটি স্বতন্ত্র MICR কোড আছে, অর্থাৎ একটি ব্যাংকের অনেকগুলো শাখা আছে, আবার প্রতিটি শাখায় আলাদা আলাদা এই MICR কোড থাকবে। তাই এই চেকের মাধ্যমে প্রতিটি হিসাবধারীকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করা সম্ভব, যে কোনো ব্যক্তি কোনো নকল চেকের মাধ্যমে বা জালিয়াতির মাধ্যমে যদি টাকা তুলতে চায় তাহলে ব্যাংক সহজেই তাকে চিহ্নিত করতে পারে। মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়? মোবাইল ব্যাংকিং হচ্ছে কি, যে এটা একটা সেবা, মোবাইলের এক ধরনের সেবা, যে এখানে গ্রাহক একটা নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে কি করছে, একটা পিন নাম্বার সে পাচ্ছে এবং তার বিভিন্ন ডকুমেন্টস জমা দিয়ে সেখানে
ফর্মটা পূরণ করার সাথে সাথে বিভিন্ন ডকুমেন্টস জমা দিচ্ছে এবং এই সেবাটা সে নিতে পারছে যে তার অর্থ স্থানান্তর করতে পারবে, জমা করতে পারবে, বিভিন্ন বিল পরিশোধ করতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে যেসব অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা নেই, অর্থাৎ ব্যাংক নেই, ব্যাংকের কোনো শাখা নেই, সেখানে কিন্তু এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের যে কাজ, মূলত সবগুলো কাজে এখানে করা সম্ভব না মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, কিন্তু অর্থ স্থানান্তর বা কাউকে তার টাকা জমা রাখা বা টাকা কাউকে পাঠাচ্ছে, সেই ধরনের কাজগুলো কিন্তু সে অনায়াসে করতে পারবে যেসব অঞ্চলে ব্যাংকের উপস্থিতি নেই। তাই মোবাইল ব্যাংকিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর মাধ্যমে দেখা যায় বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং টিকিট ক্রয়, ট্রেনের টিকিট ক্রয়, বিভিন্ন গ্যাস বিল, পানির বিল এগুলো পরিশোধ করা, ইলেকট্রিসিটি বিল এগুলো পরিশোধ করা, এগুলোর কাজও কিন্তু সম্ভব হচ্ছে, যার জন্য ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকতে হচ্ছে না, শুধুমাত্র ওই ফর্ম পূরণের মাধ্যমেই ওই ব্যাংকিং সার্ভিসটা একজন গ্রাহক পাচ্ছে। তো এই কারণেই মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়। ক্রেডিট কার্ড এক ধরনের প্লাস্টিক ঋণ, ব্যাখ্যা করো। আমরা এর আগে বলেছি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করা হচ্ছে, যে তার অ্যাকাউন্টে যে টাকাটা আছে তার চেয়েও অধিক অর্থ সে কিন্তু উত্তোলন করতে পারছে এবং এজন্য এটাকে ক্রেডিট কার্ড বলে। ক্রেডিট মানে কিন্তু ঋণ। তাহলে এখানে কেন বলছে যে এটা ক্রেডিট কার্ড এক ধরনের প্লাস্টিক ঋণ, কথাটা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে কি, যে আমরা জ্ঞানমূলকে লিখব, ক্রেডিট কার্ড হচ্ছে একটি প্লাস্টিক কার্ড যা ব্যবহার করে বাকিতে পণ্য ক্রয় ও ধারে টাকা উত্তোলন করা সম্ভব। মানে ক্রেডিট কার্ড কাকে বলে সেটাই আমরা জ্ঞানমূলকে লিখব। এরপর আমরা ব্যাখ্যা করব কেন এটাকে প্লাস্টিক ঋণ বলা হচ্ছে। ব্যাখ্যাটা হলো যে টাকা উত্তোলন বা বাকিতে পণ্য ক্রয় করার সময় একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে টাকা পরিশোধ করতে হয়। প্রতিটি ক্রেডিট কার্ড ইস্যু করার সময় ইস্যুকারী ব্যাংক একটি নির্দিষ্ট ক্রেডিট সীমা দিয়ে থাকে, যার অতিরিক্ত টাকা উত্তোলন বা পণ্য ক্রয় করা যায় না। যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে পণ্য ক্রয় বা ধারে টাকা উত্তোলন করা যায়, তাই এটি এক ধরনের প্লাস্টিক ঋণ। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আরেকটা কথা এই ফাঁকে বলে রাখি যে অনুধাবনমূলক প্রশ্নে যখন বলে ব্যাখ্যা করো, একটা বাক্য লিখে ব্যাখ্যা করো, যেমন এখানে বলা হয়েছে ক্রেডিট কার্ড এক ধরনের প্লাস্টিক ঋণ, ব্যাখ্যা করো। তোমরা অনেক সময় কী করো, জ্ঞানমূলক লিখে তারপর লিখে নিম্নে ব্যাখ্যা করা হলো। এই ব্যাখ্যা করা হলো কথাটা কিন্তু তোমরা লিখবে না, তোমরা সোজাসুজি জ্ঞানমূলকটা লিখে দেবে যে ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের প্লাস্টিক কার্ড যা ব্যবহার করে বাকিতে পণ্য ক্রয় ও ধারে টাকা উত্তোলন করা সম্ভব। এটা হচ্ছে জ্ঞানমূলক। এবং দ্বিতীয় প্যারাতেই তোমরা এটার ব্যাখ্যাটা নিজেরাই করবে। ব্যাখ্যা করা হলো কথাটা এখানে বলার দরকার নেই, কারণ তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং তুমি যে করছো সেটা কিন্তু এক্সামিনার নিজেই বুঝতে পারছেন, তাকে বুঝিয়ে দিতে হচ্ছে না যে তুমি ব্যাখ্যা করেছো। বুঝতে পারছো কথাটা? যে তোমরা সবাই এটা মনে রাখবে, ব্যাখ্যা করা হলো এই টাইপের কথা লিখবে না, আমার মতামত দেয়া হলো এই টাইপের কথাও লিখবে না, যেটা তোমরা উচ্চতর দক্ষতায় লিখে থাকো। আচ্ছা, তারপরে দেখো, অনলাইন ব্যাংকিং জগতে কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস পাওয়ার কারণ কি? এটা একটা প্রশ্ন যেটা বোর্ডে এসেছিল। দেখো, অনলাইন ব্যাংকিং আমরা কি বুঝি? অনলাইন ব্যাংকিংয়ে যে চেকের ব্যবহার ছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন কার্ডের ব্যবহার করা হচ্ছে এবং ওই কার্ড ব্যবহারের মাধ্যমে কি করা হয়, গ্রাহক ঘরে বসে যেমন করতে পারছে, টাকা তুলতে পারছে, বা এক অঞ্চলে সে বাস করে আরেক অঞ্চলে গিয়ে সে টাকা তুলতে পারে। তো এর ফলে কি হচ্ছে, কাগজি মুদ্রার ব্যবহার, অর্থাৎ কি, আমরা সাধারণত আমরা কি করি, আমরা ব্যাংকে যাই, একটা চেক নিয়ে যাই টাকা তুলতে গেলে এবং নগদ টাকাটা আমরা উত্তোলন করে ফেলি। তারপরে আমরা আবার টাকা জমা রাখার জন্য ব্যাংকে যাই এবং সেখানে জমা বই যেটা থাকে সেখানে আমরা কিছু কথাবার্তা লিখে সেটা আমরা টাকাটা জমা দিচ্ছি, সিগনেচার দিয়ে টাকাটা জমা দিচ্ছি। এটা সনাতন ব্যাংকিংয়ে এরকমই ছিল। কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিংয়ে কি আছে? তাহলে আমরা প্রথমে জ্ঞানমূলকটা লিখে নেব। ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন একটি ইলেকট্রনিক মাধ্যম যা অর্থ স্থানান্তর ও ওই অর্থ স্থানান্তর সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ করে রাখে এবং সেটা সব কিছু কম্পিউটারাইজড হয়ে থাকবে। তাহলে আমরা
এরপর আমরা ব্যাখ্যা করলাম যে ইলেকট্রনিক ব্যাংকিং জগতে গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে টাকা লেনদেন, বিল পরিশোধ, ব্যালেন্স যাচাই করতে পারে। তাছাড়া ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে জমাকৃত টাকা উত্তোলন করতে পারে। আবার ক্রেডিট কার্ড ব্যবহার করে সে বাকিতে পণ্য ক্রয় করতে পারে বা ধারে টাকা নিতে পারে। তো এই কারণেই ইলেকট্রনিক ব্যাংকিং জগতে কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস পেয়েছে। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ সে একটা মার্কেটে গেল, সে কিছু কেনাকাটা করছে এবং সেখানে সে ওই কার্ডটা ইউজ করছে একটা মেশিনের সাহায্যে, POS একটা মেশিন, সেটার সাহায্যে সে ওই কার্ডটা দেখিয়ে পণ্যটা কিনছে। এখানে কিন্তু কোনো টাকার আদান প্রদান করা হয়নি। এবং দোকানি কি করছে, তার হিসাবে ওই মেশিনের মাধ্যমে সে তার টাকাটা তার হিসাবে কিন্তু ঠিকই পেয়ে গেছে। কিন্তু এখানে কোনো হাতের মাধ্যমে একজন আরেকজনকে, এক পক্ষ আরেক পক্ষকে কোনো নগদ টাকা কাগজি মুদ্রা দেয়নি। এই কারণেই বলা হচ্ছে যে ইলেকট্রনিক ব্যাংকিং জগতে কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস পেয়েছে। আচ্ছা, অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা কি? সুবিধা এটা তো আমরা অবশ্যই জানি যে গ্রাহকের যেমন সুবিধা আছে যে সে যে কোনো জায়গা থেকে তার অর্থ উত্তোলন করতে পারছে এবং অর্থ স্থানান্তরও করতে পারছে এবং তাকে সরাসরি সশরীরে ব্যাংকে যেতে হচ্ছে না। আর এটা হচ্ছে SMS ব্যাংকিং। এটা হচ্ছে ব্যাংক যখন SMS এর মাধ্যমে তার গ্রাহককে তার প্রয়োজনীয় তথ্যগুলো দেবে এবং গ্রাহকও তার প্রয়োজনীয় তথ্য জানতে চাইতে পারে ব্যাংকের কাছ থেকে, সেটাকে বলা হয় SMS ব্যাংকিং। অর্থাৎ SMS প্রদানের মাধ্যমে ব্যাংকের সাথে গ্রাহকের যে সম্পর্কটা গড়ে ওঠে সেটাই হচ্ছে মূলত SMS ব্যাংকিং। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা অনেকগুলো প্রশ্ন, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরের ক্লাসে আমরা সৃজনশীল পদ্ধতিতে একটি প্রশ্ন আমরা সলিউশন করার চেষ্টা করব, একটা উদ্দীপক দেব এবং আমরা সেটা সলিউশন করব। তাহলে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা যে প্রশ্নগুলো দিয়েছি ওগুলো নিজেরা আবার ভালো করে পড়ে নেবে। ধন্যবাদ।